দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব আরও একটি স্টুডিওতে। সেখানে আছেন আমাদের সহকর্মী রেজন ফয়েজ। অতিথিকে নিয়ে আমরা চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ জাকিয়া। আমাদের সাথে এখনও সেই আগের দুজন অতিথি আছেন, একটু আবার পরিচয় করে দিয়ে। আমার সঙ্গে আছেন ডক্টর এএসএম আমানুল্লাহ ফেরদৌস, তিনি উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং আছেন ডক্টর মোহাম্মদ শাহজাহান, তিনি সাবেক যুগ্ম সচিব নির্বাচন কমিশন সচিবালয়। দুজনকে স্বাগত আবার অনুষ্ঠানে। আমরা একটু যদি নির্বাচন ভোট গণনা শুরু হয়ে গেছে, আমরা হয়তো আর কিছুক্ষণ পরে বুঝতে পারবো আসলে যে কে সরকার গঠন করতে যাচ্ছে বা কারা যাবে, আগামীকাল হয়তো আর পরিষ্কার হয়ে যাবে সব কিছুর পরে। আমি একটু জানতে চাই যে একটা সরকার গঠন করার পরে তো একটা প্রত্যাশার জায়গা থাকে, তারা যে ইস্তেহারগুলো দিল সব কিছু মিলে আসলে সরকারের প্রত্যাশার জায়গাটা কী থাকবে? দুইটা পার্টি আপনার ইশতেহার যেটা দিয়েছে খারাপ না, ভালো। এবং দুটো পার্টি আপনার ইশতেহারে অনেক ধরনের কথা বলেছে যে তারা কীভাবে বাংলাদেশটাকে দেখতে চায়। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপির যে ইশতেহার, এটা অনেক হোমওয়ার্ক করে আনা। এর প্রত্যেকটা প্যারাগ্রাফে আপনি দেখবেন ডিটেইলিং করা, এবং তার যে ইশতেহার সেটা এটা শুধু আমার মনে হয় না যে খুব কথার কথা। আমরা জানি যে ইশতেহার মানে অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার পরে ইশতেহারের কোনো খবর থাকে না। কিন্তু এইবার দেখবেন আপনি বিএনপি চেয়ারপারসন যে বক্তৃতাগুলো দিচ্ছেন বিভিন্ন জায়গাতে, প্রত্যেকটা ইস্যু ধরে ধরে একদম ডিটেইলে কথা বলছেন। এর অর্থটা হলো প্রত্যেকটা বিষয় ওনার মাথার ভিতরে আছে, কাজ করছে একটা সময় নিয়ে। এবং আমি যতটুকু জানি যে গত বছরখানেক থেকে ওনারা এই ইশতেহারের নিয়ে কীভাবে কাজ করবে। যেমন শিক্ষা খাতে কোন কোন পরিবর্তন আনা দরকার, শিক্ষা খাতের সমস্যাটা কী। আমাদের এখানে এত সংখ্যক ছেলে মেয়ে আমরা গ্র্যাজুয়েট তৈরি, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা 10 লক্ষ গ্র্যাজুয়েট তৈরি করি প্রতি বছর, অর্ধেকে বেশি চাকরি পায় না। আবার চাকরি পাইলেও এটা সেই রকম স্যাটিসফ্যাক্টরি লেভেলে চাকরি না। অথবা সারা দেশে যে আমরা শিক্ষাটা চালাচ্ছি, তাদের যে ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়ার কোনো সম্পর্ক নেই, যে সার্টিফিকেট পাচ্ছে এটা দিয়ে সে জব পাচ্ছে না। তার মানে জব ওরিয়েন্টেড চাকরি এই আমরা শিক্ষা ব্যবস্থা। তাহলে এখানে কি করতে হবে যে একটা পুরো দেশকে আমরা কীভাবে টেকনিক্যাল এডুকেশনের দিকে, যেটা সিঙ্গাপুর করেছে, যেটা হংকং করেছে, যেটা মালয়েশিয়া করে, উন্নত দেশগুলো এই চ্যাপ্টার আগেই মানে করে ফেলছে যে জেনারেল এডুকেশনে কত পার্সেন্ট ছেলে মেয়েরা যাবে যারা খুব ভালো করবে, ক্রিটিক্যাল মাইন্ড, আর বাকিটা আপনার যাতে কিছু একটা করে খেতে পারে দেশের ভিতরে দেশের বাহিরে। আমাদের গালফ স্টেটগুলোতে দেখেন বছরে 7-8 লক্ষ লোকজন যাচ্ছে গালফ স্টেটে, যে স্কিল নিয়ে যাচ্ছে, স্কিলে যে বেতন পাচ্ছে তাতেই 50 বিলিয়ন আসে। আর যদি এটা আরেকটু স্কিল করে দেওয়া যেত তাহলে এটা 100 বিলিয়ন আসতো। এই জায়গাগুলোতে ওনাদের ডিটেইলিং আছে। বা শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে কত পার্সেন্ট জিডিপির আপনার টাকা খরচ করা দরকার, এখন করি আমরা 1.7, তাহলে এটাকে যদি ওনারা বলছেন 5% নিয়ে যাবেন, জাতিসংঘ বলছে মিনিমাম 5% যাওয়া দরকার, 3%ও যদি যায় তাহলে ওই যে রাস্তাঘাটে যে আন্দোলন করেছে শিক্ষকরা, আন্দোলন করছে, আজকে এই আন্দোলন কালকে ওই আন্দোলন, এইগুলো কিন্তু আর থাকবে না। সো ইন দ্যাট সেন্স আমার কাছে জামাতের ইশতেহারটাও আমি দেখেছি, জামাতের ইশতেহারের কিছু কিছু জায়গাতে ভালো আছে, কিন্তু তার থেকে অনেক গুণ দূরদর্শী সম্পন্ন এই যে বিএনপির ইশতেহারটা মনে হয়েছে। মহিলাদের ব্যাপারে কি করা দরকার, উইমেন এম্পাওয়ারমেন্টে কী করা দরকার, এবং কৃষকদের জন্য আসলে কোন জায়গাটাতে সমস্যা আক্রান্ত, টাকার সোর্সটা কীভাবে হবে, এই যে আমি ফ্যামিলি কার্ড দিব, এটা টাকাটা আসবে কোথা থেকে, এই জায়গাগুলোতে ওনারা ডিটেইলিং করে করেছেন বলে আমার কাছে। যে বাচ্চাদের জব ক্রিয়েশনের যে ব্যাপারটা, হয়তো 1 কোটি জবের কথা বলছেন, 1 কোটি জবের ভিতরে যদি 25 লাখ জবও যদি ক্রিয়েট করা যায় খুব স্ট্র্যাটেজিক ওয়েতে ডেভেলপমেন্ট পার্টনার্সদের সাথে বলে, সেটাও কিন্তু অনেক বড় বিষয়। সো এই জায়গাগুলোতে সবাই দেখবে, আমরাও নজরে রাখবো এবং সাধারণ মানুষও নজরে রাখবে। আমি ডক্টর শাহজাহান, আপনার নির্বাচন নিয়ে যদি একটু জানতে চাই যে এইবারকার নির্বাচন বলা হয়েছে ঐতিহাসিক, আপনি বলছিলেন যে সব দিক দিয়ে একটা ঐতিহাসিক নির্বাচন হচ্ছে। আমি অন্যান্য নির্বাচনের সঙ্গে যদি একদম নির্বাচনের প্রচার এবং নির্বাচনটা সম্পন্ন হলো, আপনার পার্থক্যগুলো কি দেখলেন ভোটার থেকে যে চোখে পড়ার মতো? পার্থক্য দেখেন, নির্বাচনের প্রচারণার যে স্টাইল এইটা একই রকমই, এটা তবে এইখানে যেমন এবার কিছু চেঞ্জ করা হয়েছে, যেমন আপনার টোস্টারের ব্যাপারে যে দড়ি দিয়ে টানাবে, দড়ি লাগাবে না, কারণ এতে অনেক কাগজ খরচ হয়, শুধু শুধু ওয়েস্টেজ হয়। কারণ যে এলাকার এমপি তারা তো সবাই চিনে, আর যে চিনে না সে তো এমপি ইলেকশন করে না, আর যে চিনে না সারা বছর এলাকায় যায় নাই তাকে তো এমনি মানুষ ভোট দিবে না, পোস্টার দিয়ে হবে কি। এগুলো একটা গুণগত দিক। আর এবারে মাইকিং কম হয়েছে। তারপরে আপনার নির্বাচন কেন্দ্র যখন রাত্রি 12টা-1টা পর্যন্ত মাইক বাজতে থাকতো, তারপরে আড্ডা জমতে থাকতো, এখন তো সারা কনস্টিটিউয়েন্সিতে, এমনকি 4টে উপজেলা নিয়ে একটা কনস্টিটিউয়েন্সি আছে, যেমন দিনাজপুরের খানসামা, তারপরে আরও কয়েকটা ইয়ে আছে। তো এইখানে এবার এই নির্বাচনী আপনার কেন্দ্রগুলো যেগুলো মানে ওই যে পার্টির
যে প্রচার কেন্দ্রগুলো এগুলো খুবই কম, মাইকের ব্যবহার কম, পোস্টার নাই, তো কাজে এইগুলো গুণগত পরিবর্তন এবং এটা অনেক ভালো। আর এখন ডিজিটাল মিডিয়ার যুগ, এখন ঘটনা হচ্ছে আমি দেখি কোনো প্রার্থী 100টা রিল বানায় ছেড়ে দিল, এটা একটা নতুন স্টাইল। সেখানে হলো কি যে আপনার কোনো কাগজ খরচ হলো না, কোনো পোস্টার খরচ হলো না, প্রেসে কোনো কালি খরচ হলো না, সে নতুন টেকনোলজি অ্যাপ্লাই করে দেয়, তার প্রচারটা সে চালাচ্ছে, ইটস গুড সাইন, ভালো। এখন আর একটা ভালো দিক হলো যে এইবার প্রচারে অন্যান্য সময় নির্বাচনী প্রচারের সময় যেই পরিমাণ হানাহানি মারামারি হয় তার আমি বলবো যে 5%, 95% হয় নাই। আর যেটুকু হয়েছে এটা তো ছোটোখাটো ব্যাপার হবেই। আমি বারবার একই কথা বলি, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের এত জনবহুল 3টা কান্ট্রি, কনসিডারিং দি বাউন্ডারি অফ দি কান্ট্রিজ, রেসপেক্টিভ কান্ট্রিজ, এইখানে জনসংখ্যা অনেক বেশি, এইখানে গণতান্ত্রিক চর্চা হয় এবং গণতান্ত্রিক চর্চার পদ্ধতিটা আছে, হয়তো পূর্ণাঙ্গ চর্চা হয় না। তো এইখানে নির্বাচনের ক্ষেত্রে যেহেতু গণতান্ত্রিক চর্চার যে মুড, গণতান্ত্রিক চর্চার যে পরিবেশ, এটা আমরা গত 15 বছর আমরা হারিয়ে ফেলেছি। এখন যেটা ফিরে আসছে, এটা সবচেয়ে ভালো দিক হলো যে পরিমাণ ছোটোখাটো টুকিটাকি দুর্ঘটনা ঘটেছে, এটা কিন্তু আমি বলবো খুবই নেগলিজেবল। আর নির্বাচনের ক্ষেত্রে যেই আজকে যত সুন্দরভাবে সারা দেশে সবাই বলছে অনেক চমৎকার নির্বাচন হয়েছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বলছেন, ইটস নট এ ফেভার টু মাননীয় প্রধান উপদেষ্টা, পার্টিনেটলি আমি বলতে পারি, আমি 70 সালের নির্বাচন দেখেছি। তো আমরা মুক্তিযোদ্ধা ক্যাম্পে ছিলাম, মুক্তিযোদ্ধা আমাদের বাসায় থাকতো, খেতো, দেখেছি আমরা। কিন্তু 70 সালের নির্বাচনের পরে, স্বাধীনতার পরে 73 টু অনওয়ার্ড এত ভালো নির্বাচন কিন্তু আর হয় নাই। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার, যেগুলো ছোটোখাটো হয়েছে এগুলো কিন্তু একেবারেই নেগলিজেবল। মোরওভার, আমি এখানে নির্বাচনী আইন সংক্রান্ত দুই একটা কথা বলি, সেটা হচ্ছে যে একটা কনস্টিটিউয়েন্সিতে 10টা সেন্টারে ধরেন, এখন তো সারা দেশেই 100 সেন্টারে গোলমাল হয় নাই, একটা কনস্টিটিউয়েন্সি যদি 5টা সেন্টারে গোলমাল হয় তাইলে 300 আসনে 1500 হইতে পারে। তো সেইখানে সে 5টা সেন্টারে একটা কনস্টিটিউয়েন্সি হইলো, তারপরে ওইগুলা ঠিক আছে আমি রেজাল্ট বন্ধ রাখলাম, আমি বাকিটা রেজাল্ট দিয়ে দিব, তারপরে যদি দেখা যায় ওই 3টা সেন্টার সব ভোটও যদি ওই পরাজিত ক্যান্ডিডেটের পক্ষে পড়ে, তাও সে জিতবে না, ওই ইলেকশন আর লাগছে না। আর যদি এরকম পায়, ঠিক আছে আবার আমি ইলেকশনটা পরে দিলাম, 10টা সিটের 20টা সিটের ইলেকশন না হইলে কি হবে, বাকিগুলো রেজাল্ট হয়ে যাবে, তো কাজে কোনো সমস্যা নেই। আর স্বচ্ছতার ব্যাপারে যেটা বললাম, এখানে পুলিং অফিসার, প্রত্যেক পুলিং এজেন্ট, তারা সই না করে পর্যন্ত কিন্তু রেজাল্টটা কিন্তু ক্লারিটি থাকছে না। তারপরে রিটার্নিং অফিসার কাছে যাবে, সে কম্পাইল করবে, করার পর সেখান থেকে এটা ইলেকশন কমিশনে যাবে, সুন্দর স্বচ্ছতার। আমরা একদম শেষ দিকে চলে এসেছি, চমৎকার ইলেকশন শেষ দিকে চলে এসেছি। আমরা তো জিয়া রহমান সাহেবের সময় যে নির্বাচন হয়েছিল, সংসদ নির্বাচন 79 সালে প্রথমটা, না 79 সালে সংসদ নির্বাচন, সেটা দেখেছি আমরা। পরবর্তী সংসদ নির্বাচনগুলো, ওটা 91 সালে যে সংসদ নির্বাচনটা হয়েছিল, এটা অনেকটা বেঞ্চ মার্ক হিসেবে ধরি আমরা। খুব চমৎকার একটা নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের। জাস্টিস শাহাবুদ্দিন 91-এ জাস্টিস শাহাবুদ্দিন সাহেব ছিলেন। জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের সময়ে ওইটাকে আমরা একটা বেঞ্চমার্ক হিসেবে ধরি, ওইটাকেও ছাড়িয়ে গেছে এবারে নির্বাচন। তবে ছোট্ট করে যদি জানতে চাই, শান্তিপূর্ণ বলছি, সুষ্ঠু বলছি, উৎসব মুখর কি হচ্ছে এবার নির্বাচন? হ্যাঁ, উৎসব মুখর কোনো কোনো জায়গাতে হয়তো একটু ঘাটতি ছিল, কিন্তু উৎসব মুখরও বলা যাবে। আপনার বাংলাদেশের মতো দেশে, এই দেশগুলোতে যেখানে ভোট দেওয়া বাধ্যতামূলক না, পৃথিবীর অনেক দেশে আছে কিন্তু ভোট দেওয়া বাধ্যতামূলক। অস্ট্রেলিয়াতে ভোট না দিলে কিন্তু ফাইন করে দেবে, $250 না $500 ফাইন, ভোট দিতে হয়। সেখানে আপনার এই যে আমাদের মতো দেশগুলোতে যে গত কয়েকটা নির্বাচনে তো 5%, 10%, 15% এটাকে ফুলায় পাফায়া দেখা গেছে। গত নির্বাচনে যে বুথ সেন্টারের সামনে, পোলিং সেন্টারের সামনে কি কি শুয়ে আছে আপনার, এগুলো তো আপনারাই দেখাইছেন যে পশু প্রাণী শুয়ে আছে কোনো ভোটার। এই অবস্থার পরিপ্রেক্ষিতেও এখানে সকালের দিকে একটু ভয় ছিল যে সকালের দিকে ভোটার টার্ন আউট কম হচ্ছিল, 10%, 11%, 12%, কিন্তু দিন যেতে 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 আস্তে আস্তে দেখা গেছে 40, 45, 50%-এর দিকে চলে গেছে। এটা একটা স্যাটিসফ্যাক্টরি লেভেল। এবং নির্বাচনে আপনার নির্বাচন কমিশন যেভাবে ডিজাইনটা করেছিল, সেভাবে একটু ছোটোখাটো ত্রুটি, ভুল ত্রুটি আছে যেগুলো রয়ে গেছে। সেটা আমাদের মতো দেশগুলোতে, যেমন গতকালকে রাতে এই একটা রাজনৈতিক দল যে পরিমাণ টাকা ছড়ানো শুরু করেছিল, এইটা একটা মানে একটা দুশ্চিন্তার বিষয়। আমরা শেষ করব, আমরা নিশ্চয় পরবর্তী আবার যুক্ত হবে। আমরা একটু নিউজ স্টুডিও চলে যাই, আমরা নিউজ স্টুডিও জাকিয়া আছে, আমরা জাকির কাছে ফেরত যাচ্ছি।